আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। এবং তোমরা যারা অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছ, তোমাদের অ্যাডমিশন প্রস্তুতি খুবই ভালোভাবে আগাচ্ছে। এবং যাদের ভালোভাবে আগাচ্ছে না এবং যাদের ভালোভাবে আগাচ্ছে, উভয়ের জন্যই আজকের এই লাইভ সেশনে সকলকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে উপস্থিত আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়নরত মিফতাহুল জান্নাত, এবং আমাদের মাঝে উপস্থিত আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 24-25 সেশনে পঞ্চম স্থান অধিকারকারী তানজিহা, যে বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তো তারা দুজনই খুবই মেধাবী এবং আমাদের আমাদের ব্যাচের সময় বা আমাদের জুনিয়র যারা টপার ছিল। এবং তোমরা তাদের মার্কস, ইংলিশ রিটেনে তাদের মার্কসও ছিল অনেক হাই। তো তোমরা কিভাবে আসলে ইংরেজি রিটেনটাকে ডেভেলপ করতে পারো, তোমাদের কোন কোন জায়গায় ল্যাকিংস আছে, এই জিনিসগুলো নিয়ে আজকে তোমাদের সেশনে কথা হবে। এবং তোমাদের যদি কোনো স্পেশাল কোনো কোয়েশ্চেন যদি থাকে, লাইক মিফতাপুর কাছে, যদি আমার কাছে বা তানজি আপুর কাছে যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের, তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই প্রশ্ন করতে পারবা। আর তোমরা আমাকে একটু স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা একটু কনফার্ম করবা। আচ্ছা, আমরা প্রথমেই মিফতার কাছে চলে যাই। মিফতা, তো তুমি তো অ্যাডমিশনে থার্ড হয়েছিলা এবং তোমার ইংরেজিতে খুব ভালো একটা মার্কস ছিল। তো অনেক শিক্ষার্থীর আসলে প্রথমে একটা প্রশ্ন থাকে যে রিটেনের আসলে বই কি পড়বো। তো এই বইয়ের বিষয়ে আসলে তুমি কি বলবা? আসসালামু আলাইকুম। আহ রিটেনের বই হচ্ছে ইংলিশ ফর টুডে। কোনো এক্সট্রা বই কেনার দরকার নেই। এটা শুরু থেকে মেন্টররা বলে আসছিলেন, আমাদের ব্যাচেও বলেছেন, 24-25 ব্যাচে, তানজিহাদের ব্যাচেও এটা অনেকবার বলা হয়েছে, এবং 25 ব্যাচেও একই কথা বলা হচ্ছে। রিটেনের জন্য কোনো বই নাই, সব প্রশ্নই টেক্সট বুক রিলেটেড আসে। টেক্সট বুকের যে ইউনিট গুলো, লেসন গুলো, ওগুলোর যে মূল থিমটা, ওই মূল থিমের উপর বেস করে প্যারাগ্রাফ আসে। এক্সপ্লেনেশন কবিতা থেকে আসতে পারে, টেক্সট বইয়ের যে কোনো লাইন আসতে পারে। আর হচ্ছে যে সেন্টেন্স মেকিং এর প্রত্যেকটা ওয়ার্ডই বইয়ের ভেতর পাওয়া যায়। জন্য টেক্সট বুকটা থরলি প্র্যাকটিস করলে এবং রিটেনের জন্য বেছে বেছে পড়লে, কিছু কিছু নির্দিষ্ট টপিক বা ওয়ার্ড ধরে সেন্টেন্স মেকিং প্র্যাকটিস করলে রিটেনের একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যায়। এর জন্য আলাদা অনেক প্রকাশনীর বই কেনার কোনো প্রয়োজন নেই, বরঞ্চ একটা ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ টাইম। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যে আমরা মানে যখন ক্লাসে পড়াই বা ডাউট সলভে অনেক সময় অনেকে প্রশ্ন করে যে ভাইয়া, মানে একটা সেন্টেন্স মেকিং তো আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রতি বছরই আছে, 5টা করে থাকে বা 7টা করে থাকে, যাই থাকুক। তো অনেকে বলে যে ভাইয়া, যে আমি শব্দের অর্থ জানি বাট ওটা দিয়ে আমি সেন্টেন্স মেকিং করতে পারি না। মানে এই বিষয়ে আসলে তারা কিভাবে ডেভেলপ করতে পারে, মানে তারা যে মানে শব্দটা চেনে বাট শব্দ দিয়ে একটা মিনিংফুল যে বাক্য তৈরি করবে, বাক্যগুলা তারা তৈরি করতে পারে না। তো অনেকে বলে যে লাইক ধরো যে সাফোকেটিং নিয়ে একটা প্রশ্ন আসলো, সাফোকেটিং নিয়ে একটা বাক্য তৈরি করো। তো অনেক কোচিং এ কিন্তু বলে যে সাফোকেটিং ইজ ইংলিশ ওয়ার্ড, এটা লিখে দিয়ে আসবা যদি না পারো কোনো কিছু। তো আসলে এরকম কোনো উদ্ভট কিছু লিখলে কি মার্কস পাওয়া যাবে কিনা, আর যারা সেন্টেন্স মেক করতে পারে না, মানে তাদের জন্য তখন পরামর্শটা কি থাকবে? সেন্টেন্স মেক না করতে পারাটা দোষের কিছু না। আপাতত যেহেতু সময় আছে হাতে, কেবল তো অ্যাডমিশনের সেশনটা শুরু হলো, প্রথমে বেসিক সেন্টেন্স থেকে শুরু করুন, প্র্যাকটিস করে। মানে যে কোনো একটা ওয়ার্ড দিয়ে বেসিক একটা সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে শুরু করুন। তারপরে আস্তে আস্তে ওটাকে কিভাবে মডিফাই করা যায়, বা ভার্বের সামনে, অবজেক্টের সামনে কি করে একটা অ্যাডজেক্টিভ এনে, বা ক্লজ আকারে বা ফ্রেজ আকারে কিছু অ্যাড করে কিভাবে সেন্টেন্সটাকে আরো বেশি সুন্দর করা যায়, এটা কিন্তু একদিনের বিষয় না। যেহেতু হাতে সময় আছে, এবং আমাদের যে ডাইজেস্ট, ওই ডাইজেস্টে কিন্তু সুন্দর করে আলাদা করে সেন্টেন্স মেকিং এর পোর্শন দেওয়া আছে, এবং বলা আছে কি করে একটা সেন্টেন্স কে আরো বেশি রিফাইন করা যায়। এটা ধরে ধরে প্র্যাকটিস করলে, ওই যে বলে না, হাতে একটা লেখা ইয়ে চলে আসে, যে কোনো ওয়ার্ডেই তখন মাথা এমনি কাজ করবে, মাথা খুলে যাবে, মডিফায়ার অ্যাডজেক্টিভ এমনি আসবে, ফ্রেজও এমনি চলে আসবে। শুধু প্র্যাকটিসের আচ্ছা, ব্যাপার। আচ্ছা, আমরা একটু তানজিয়ার কাছে যাই। তানজিয়া আশা করি আমাকে শুনতে পাচ্ছে। এবং তানজিয়ার যে ইংরেজিতে রিটেনের মার্কস ছিল মেবি 18 মার্কস ছিল 24-25 সেশনে। এবং তোমরা শুনে অবাক হবা যে তানজিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঞ্চম হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় নাই। সে তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে বা তার বাড়ির বাড়ির পাশের বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছে। তো তানজিয়া, তুমি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গাতে ইংরেজিতে যাদের সবার ভয় থাকে, সেই ইংরেজিতে তুমি 18 মার্কস কিভাবে তুললা? মানে তোমার 18 মার্কস তোলার পেছনে মানে কোন পন্থাগুলো অবলম্বন করেছিলা? আসসালামু আলাইকুম। আর আমি যে 18 মার্কস পেয়েছিলাম ইংলিশ রিটেনে, এটার জন্য আসলে কোনো এক্সট্রা কোনো ফর্মুলা ছিল না। যেটা মূলত আমি প্র্যাকটিস করেছিলাম সেটা হচ্ছে ভাইয়াদের গাইডেন্স। ভাইয়ারা রিটেনের যে প্যাটার্নটা আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন স্টেপ বাই স্টেপ, ওটাই ফলো করেছিলাম।
তাছাড়া আমার যেহেতু ছোটকাল থেকে বই পড়ার অভ্যাস ছিল, ওটাও কাজে লেগেছিল। আচ্ছা। তো তুমি তার মানে রিটেনের জন্য আলাদা কোনো বই কেনো নাই বা আলাদা কোনো প্রস্তুতিও মানে সেভাবে নেওনি, তোমার হচ্ছে যে রিডিং পড়ার যে অভ্যাসটা ছিল সেখান থেকে তোমার প্রস্তুতিটা ভালো হয়েছে। এবং আমরা ক্লাসে সবসময় বলি যে ইংলিশে যদি তুমি খুব ভালো রাইটিং এক্সপার্ট হইতে চাও তাহলে তোমার আগে কি করতে হবে, বেশি বেশি রিডিং পড়তে হবে। মানে ইংরেজির যে আমাদের চারটা স্কিল থাকে, যে রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, তো এইগুলোর ভিতরে আসলে মানে তুমি যদি দুইটা নিজে গ্রহণ করতে পারো তাহলে অপর দুইটা তুমি নিজে প্রডিউস করতে পারবা। যেমন আমরা যদি বেশি বেশি ইংরেজি না শুনি আমরা কিন্তু ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারবো না। ঠিক একইভাবে বেশি বেশি রিডিং যদি না পড়ি আমরা, তো সেক্ষেত্রে আমরা ভালোভাবে মানে লিখিত বা রাইটিংটা এই জিনিসটা আমরা অনেক সময় করতে পারবো না। তো তোমরা যখন মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলা মানে অনেক সময় দেখা যায় যে একটা কমন প্রশ্ন থাকে যে প্যারাগ্রাফ কত পৃষ্ঠা লিখবো, বা একটা সেন্টেন্সকে আমি সিম্পল সেন্টেন্সে লিখবো নাকি কমপ্লেক্স সেন্টেন্সে লিখবো, বা একটা সেন্টেন্স আসলে প্যারাগ্রাফটা মানে কিভাবে লিখলে মানে আমাদের একটা ভালো মার্কস ক্যারি করা যায়। মানে প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা যেমন অনেকে বলি যে স্পেলিংটা ঠিক রাখলে আর হচ্ছে দেখা যায় রাইট ফ্রম ভার্বগুলো যদি ঠিক থাকে তাহলে খুব ভালো একটা মার্কস ক্যারি করা যায়। তো তোমরা যখন পরীক্ষায় বসেছিলা বা আমিও তো বসেছিলাম, আমারটা না বলি, তোমরা যখন পরীক্ষায় বসেছিলা তোমরা আসলে কতটুকু জায়গা পেয়েছিলা, মিফতার কাছে জানতে চাচ্ছি। মানে পরীক্ষার খাতায় যখন বসেছিলা কতটুকু জায়গা পেয়েছিলা একটা প্যারাগ্রাফ লেখার জন্য? আমাদের সময় 1.5 পেজ ছিল না? হ্যাঁ হ্যাঁ, 1.5 পেজ ছিল। আহ তবে সেন্টেন্স মেকিং এর যে পোর্শনটা ওটা কিন্তু অনেক ছোট ছিল, আর প্যারাগ্রাফের জন্য 1.5 পেজ দিয়েছিল। আর যেহেতু আমরা হচ্ছে প্র্যাকটিসই করেছিলাম 1 পেজে প্যারাগ্রাফ যেভাবে হোক কাটাতে হবে, তো আমি 1 পেজই লিখে আসছিলাম, 1.5 পেজ পুরোটা ইউজ করি নাই। আচ্ছা আচ্ছা। আমি আর তুমি তো এক বছরই পরীক্ষা দিয়েছিলাম, আমিও সেম জায়গায় পেয়েছিলাম। তার মানে যে আমরা অনেক সময় দেখা যায় যে খুব বড় বড় সেন্টেন্স লিখে খুব বেশি মার্কস পেতে চাই অনেক সময়, আসলে এমন তুমি তুমি কিন্তু এরকম খুব বেশি জায়গা পাবা না সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে, তোমাকে একদম কিন্তু নির্দিষ্ট একটা পোর্শন দিয়ে দেয় অনেক সময়। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, একজন প্রশ্ন করছে সাপ্লিমেন্ট থেকে কি কমন পড়বে? তো তুমি কি সাপ্লিমেন্ট পড়েছিলা বা এমন কোনো কিছু পড়েছিলা যেখান থেকে কমন পড়তে পারে না, মিফতা? এরকম কোনো সাপ্লিমেন্ট আমি পড়িনি। টেক্সট বুক পড়েছিলাম। যেমন আমাদের সময় আসছিল ইম্পর্টেন্স অফ গুড ম্যানার। আমাদের তো ইউনিট 2তেই আছে যে ইউনিট 2 কিংবা 3তে এটিকেট এন্ড ম্যানার্স এর লাইফস্টাইল। লেসনটা ছিল আমাদের, হ্যাঁ, লাইফ স্টাইলের। লাইফস্টাইলের প্যাসেজের মূল কথাই হলো যে গুড ম্যানারের, তো বই রিলেটেড প্যারাগ্রাফ নিজে নিজে প্র্যাকটিস করলেই মন পাওয়া যাবে, বা ওখান থেকেই আসে। এক্সট্রা করে হচ্ছে সাপ্লিমেন্ট, গাইড বই, পাবলিকেশন কিছু করা দরকার নেই। হ্যাঁ। মানে আমরা হচ্ছে গত বছরগুলো রিটেন যদি একটু দেখি তাহলে দেখা যায় যে যতগুলো প্যারাগ্রাফ এসেছে প্রথম থেকে লাস্ট সেশন পর্যন্ত সবগুলো প্যারাগ্রাফই দেখা যাচ্ছে আমাদের টেক্সট বই থেকে এসেছে। তার মানে আমি যদি রিটেনে খুব বেশি ভালো মার্কস পেতে চাই তাহলে আমাকে আসলে টেক্সট বইটা ফলো করে পড়তে হবে। এবং তুমি যখন টেক্সট বইটা পড়তা তুমি কি আসলে মানে একটা ইউনিট পড়ার পরে তুমি কি ওই ইউনিটটার উপরে ইনস্ট্যান্ট কোনো একটা সামারি লিখতা, নাকি তুমি হচ্ছে নিজে নিজে তোমার কাছে মনে হয়েছে এখান থেকে প্যারাগ্রাফ আসতে পারে সেজন্য তুমি প্যারাগ্রাফটা বাসায় প্র্যাকটিস করতা? সামারি করতাম না, জাস্ট হচ্ছে ওই চ্যাপ্টার থেকে বা ইউনিট থেকে কোন কোন আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ কিংবা হচ্ছে নর্মাল ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ আসতে পারে এরকম একটা ভেবে নিয়ে আহ, লেখা শুরু করতাম। যেমন আমাদের ইকো ট্যুরিজম একটা প্যাসেজ আছে, তো সরাসরি ওখান থেকে তো ইকো ট্যুরিজম প্যাসেজ আর ডিউ অ্যাডমিশন টেস্টে আসবে না। এখানে সাধারণত আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ আসতে পারে বা এই টাইপের ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ আসতে পারে। তো সেই হিসেবে ওরকম করে একটা টাইটেল সেট করে প্যারাগ্রাফ লিখতাম, প্র্যাকটিস করতাম। আচ্ছা। তো তোমরা তো আহ, তানজিয়া আর মিফতা বা আমি তিনজনই কিন্তু আমরা শুধুমাত্র অনলাইনেই পড়েছিলাম। এবং অনেকের প্রশ্ন থাকে আসলে অনলাইনে কি আসলে লিখিত প্রস্তুতিটা খুব বেশি ভাবে নেওয়া যায় কিনা, মানে ভালোভাবে নেওয়া যায় কিনা। আর স্কুল অফ এক্সিলেন্সের আসলে লিখিত খাতাটা দেখার ক্রাইটেরিয়াটা কেমন, কিভাবে খাতাটা দেখে। তো এই বিষয়ে যদি তানজিয়া একটু মতামত দিতা যে তুমি অনলাইনে পড়ে তোমার কি মনে হয়েছে তুমি যদি অফলাইনে পড়তা তাহলে 18 জায়গায় 19 পাইতা বা 18 জায়গায় 20 পাইতা? মানে এমন কোনো কিছু কি তোমার মনে হয়েছে কিনা? আর কোনো মানে আমাদের যে রিটেন যে প্রস্তুতিটা থাকে বা রিটেন যে কোর্সটা করানো হয়, রিটেনের উপর যে ক্লাসগুলো হয়, এগুলাই আসলে আমাদের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত কিনা? হ্যাঁ, আমার মনে হয় অবশ্যই পর্যাপ্ত। কারণ আমাদেরকে যেটা করানো হয়েছিল, বাকি ভাইয়া প্রায় প্রতিদিন রিটেনের টাস্ক দিতেন, আর আমরা ওগুলো করতাম। এক্ষেত্রে প্র্যাকটিসটা অনেক বেশি ভূমিকা রাখে। আর আমাদের তো লাইভে জুমে সেশনের মাধ্যমে মূল্যায়ন করা হয়েছিল রিটেনের খাতাগুলো। তাছাড়া পরীক্ষা তো দিতামই, পরীক্ষায় রিটেন মূল্যায়ন করা হতো। তো ওভাবে প্র্যাকটিস করতে 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 ভয়টা কেটে যায়, নার্ভাসনেসটা পুরোই কেটে যায়।
তো আমার মনে হয় না যে অন্য কোনো কিছুর উপর নির্ভর করতে হবে এটার কারণে। আচ্ছা তানজিয়া, তোমার কাছে থাকছি যে একজন প্রশ্ন করেছে যে প্যারাগ্রাফ কি মুখস্থ করা লাগে কিনা। তুমি কি কোনো প্যারাগ্রাফ মুখস্থ করছিলা? না, প্যারাগ্রাফ এবার মুখস্থ করা যাবে না অবভিয়াসলি, কারণ রিটেন রাইটিং একটা স্কিল, এটা ডেভেলপ করতে হয় আর এটার জন্য প্র্যাকটিস লাগবে। কিন্তু ইএফটি টেক্সট বুকের কন্টেন্ট গুলো থেকে আইডিয়া নিতে হবে, যেহেতু আমাদের অ্যাডমিশন টেস্টে ইএফটি রিলেটেড কোয়েশ্চেনই হয় রিটেনে। তাই ইএফটি পড়ে কন্টেন্ট সম্পর্কে আইডিয়া নিতে হবে আর রিটেনের স্কিলটা ডেভেলপ করতে হবে। আচ্ছা, একজন বলছে যে নিজে নিজে এক্সাম কিভাবে দেয়া যায় কোচিং ছাড়া, জাস্ট অনলাইন ক্লাস করে। মানে অনলাইন ক্লাস করে তো তোমরা যেমন উপকৃত হইছো, মানে তোমরা তো দেখতে পাচ্ছ যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ভর্তি পরীক্ষাতে সে 20-18 পেয়েছে। মানে মানে খুবই খুব বেশি একটা মার্কস, কিন্তু মানে অনেক মার্কস, এই 18 মার্কস কিন্তু অনেকে পায় না। তো তারা যেহেতু শুধুমাত্র অনলাইনে ক্লাস করে করতে পারছে, তা তোমরা কেন পারবা না? তোমরা কেন শুধু শুধু অফলাইনে গিয়ে বাইরে এত সময় নষ্ট করবা? তো এই সময়ের বিষয়টা অনেক সময় আমাদের আসলে অ্যাডমিশন লাইফটাকে মানে একটু ভ্যারি করে দেয়, আমি আসলে চান্স পাবো কি পাবো না। মানে খুবই শর্ট একটা সময়, 4-5 মাস। তো এই সময়টাকে আসলে তোমাকে একটু ক্রিটিক্যালি বা টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে, যারা আসলে সময় নিয়ে একটু সচেতন। তো সেজন্য দেখা যায় কি, আমরা যখন একটু অফলাইনে কোচিং করি তখন হয় কি যে আমার যাতায়াতের একটা বিষয় থাকে, আবার অফলাইনে একটা ক্লাস আমি 2বার করতে পারতেছি না। তো এই বিষয়গুলো সবকিছু নিয়ে আসলে সময়ের দিক থেকে এবং টেকনিক্যালি এই অ্যাডমিশন পিরিয়ডটাকে হ্যান্ডেল করার দিক থেকে আমাদের কাছে মনে হয় যে অনলাইন প্রস্তুতিটা খুব ভালো। এবং তোমরা তো যে দেখেছো যে স্কুল অফ এক্সিলেন্সে যে অনলাইন যখন খাতাগুলো দেখা হয় তোমাদের প্রত্যেকের জন্যই, প্রত্যেকটা খাতায় আমরা কিন্তু মানে একটা রিভিউ করা হয়, তাই না? তোমাদের আলাদা একটা সেশন দেখা হয় খাতার জন্য। আচ্ছা, একজন বলছে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমটা পড়া কঠিন। তো মিস্টার কাছে জানতে চাচ্ছি, সিনোনিম অ্যান্টোনিম আমাদের এমসি, যদিও এটা রিটেন গাইডলাইন সেশন, সিনোনিম অ্যান্টোনিম আমাদের আসে না, বাট এমসিকিউ তো অনেক সময় আমাদের সিনোনিম অ্যান্টোনিম মাস্ট থাকে। তো এই সিনোনিম অ্যান্টোনিমটা আসলে কিভাবে ডেভেলপ করা যায় মিফতা, বা মনে থাকে না কেন? সিনোনিম অ্যান্টোনিম আসলে মনে থাকে না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা ওই যে বাজারের মোটা মোটা বই কেনে, যেখানে একসাথে 1000 1500 সিনোনিম অ্যান্টোনিম থাকে, এবং এটা দেখে প্রথমেই মানুষ আগে ভয় পেয়ে যায়। তো এটা তো আমার দ্বারা সম্ভব না। এই জন্য সিনোনিম অ্যান্টোনিম বাজারের ওই প্রচলিত বই থেকে পড়া অ্যাভয়েড করতে হবে। এবং যেহেতু টেক্সট বুকের খুব থরলি ক্লাস হয়, প্রথমেই টেক্সট বুক রিলেটেড সিনোনিম গুলো শেষ করে ফেলতে হবে। টেক্সট বুক ধরে ধরে সিনোনিম অ্যান্টোনিম পড়লে কিন্তু ইজি লাগে। সেই একই জিনিস যদি আমরা বাজারে প্রচলিত বইয়ের ওই লিস্ট থেকে পড়তে চাই একসাথে অনেকগুলো, তখন আর মনে থাকে না। আর বই ধরে পড়লে সেটা ইজিলি মনে থাকে। আর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। অবশ্যই প্রিভিয়াস ইয়ারে অ্যাডমিশন টেস্ট, চাকরির পরীক্ষা প্রশ্ন না, কারণ চাকরির পরীক্ষা আচ্ছা প্রশ্ন আর অ্যাডমিশন টেস্টের প্রশ্নের স্ট্যান্ডার্ড একটু ভিন্ন হয়। আচ্ছা, মানে একজন লিখেছে হচ্ছে প্যারাগ্রাফ কি অনেক ক্রিয়েটিভ ভাবে লেখা লাগে। মিস্টার কাছে জানতে আরেকবার চাচ্ছি প্রশ্নটা আমি বুঝতে, প্যারাগ্রাফ কি অনেক ক্রিয়েটিভ ভাবে লেখা লাগে কিনা। না, ক্রিয়েটিভ ভাবে লেখা লাগে না আসলে। ওখানে তো আমাদের রাইটিং স্কিলটা দেখে যে আমরা আসলে মূল থিমটা বুঝতে পেরেছি কিনা এবং সেটাকে এক্সিকিউট করে টিচারকে বা এক্সামিনারকে বোঝাতে পেরেছি কিনা। খুব বেশি ক্রিয়েটিভিটির প্রয়োজন নাই। জাস্ট একটা স্টুডেন্টের এন্ট্রান্স এক্সামে যাতে ক্র্যাক করতে পারে, এই ক্যাপাবিলিটিটা চেক করা হয়। আমরা একেবারে হচ্ছে বাচ্চাদের মতো বেসিক সেন্টেন্স লিখে আসলে অবশ্যই মার্কস পাবো না। আবার খুব হচ্ছে ক্রিয়েটিভিটি দেখায় যদি লিখতে যাই, তাহলে টাইম, মানে ওই প্যারাগ্রাফ লিখতে গিয়ে আমাদের হচ্ছে সব টাইম চলে যাবে। সো একটা স্ট্যান্ডার্ড, যেটা একটা ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম বা ফার্স্ট ইয়ারে যারা পড়বে তাদের কাছ থেকে যে স্ট্যান্ডার্ড আশা করা হয় সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে। আচ্ছা, খুব আরেকজন ক্রিয়েটিভিটি প্রশ্ন দরকার। করছে যে আপু কি শুধু অনলাইন ক্লাস করেছিলেন কিনা। হ্যাঁ, আমি হচ্ছে ফার্স্টের দিক অফলাইনে কন্টিনিউ করতে চেয়েছিলাম, বাট 2 সপ্তাহ পর অফলাইন ছেড়ে দিয়ে সম্পূর্ণ অনলাইনে ফোকাস করে যাই। মানে আমি দুটাই করে দেখেছি এবং অনলাইনকে বেটার মনে করি। আচ্ছা, তানজিয়ার কাছে একজন প্রশ্ন করেছে যে ইংরেজিতে কিভাবে ফ্রেজ এন্ড ইডিয়মস গুলো মুখস্থ করব। তানজিয়া, তুমি ফ্রেজ এন্ড ইডিয়মস এর ব্যাপারে কি বলবা? প্রেজেন্ট ইডিয়মস এর ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদেরকে তো ডেইলি কতগুলো প্রেজেন্ট ইডিয়মস দেওয়া হতো, আমি ওগুলো প্রতিদিন পড়তাম, বারবার পড়তাম। একদিনে ধরো সকালে পড়তাম একবার, বিকেলে পড়তাম একবার, রাতে পড়তাম একবার। সবগুলো মনে থাকবে এমন কোনো কথা নাই, কিন্তু ওই অপশন দেখলে মনে পড়ে যাবে যদি বারবার পড়ো। আচ্ছা,
যেমন টেক্সট বুকের সিনোনিম বলতে কি টেক্সট বুকের শব্দগুলোর সিনোনিম। হ্যাঁ মানে তোমরা দেখা যায় কি যে তুমি তো অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় তুমি তো আসলে বিসিএস পরীক্ষা দিবা না বা জিআরই জিমেট পরীক্ষা দিবা না। আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানে আসলে তোমার ক্যাপাবিলিটি কতটুকু বা তোমার শব্দের ধারণ ক্ষমতাটা কতটুকু। সেজন্য দেখা যায় তুমি আহ, তোমাদের টেক্সট বইটাতে আসলে যে শব্দগুলা থাকে দেখা যায় সেখান থেকে আমাদের সিনোনিম অ্যান্টোনিম গুলো দিয়ে দেয়, সেখান থেকে দেখা যায় আমাদের স্পেলিং গুলা দিয়ে দেয়। ঠিক আছে, তো তোমরা আসলে অনেক সময় দেখা যায় যে বাজারের যে বইগুলাতে তানজিয়াও বলেছে মিফতাও বলেছে যে বাজারে অনেক বই পাওয়া যায়, আসলে এত বই পড়ে আসলে শুধু সময় নষ্ট ছাড়া আসলে আমাদের কিছু হয় না। কেন হয় না? কারণ আমাদের তো সরকার তো আমাদেরকে রিসোর্স দিয়েই দিয়েছে, বিশ্ববিদ্যালয় তো বলেই দিয়েছে প্রশ্ন কোথা থেকে করবে, প্রশ্ন টেক্সট বুক থেকে করবে। তো রিটেনে আসলে যে কোনো প্রস্তুতি শুরু করা বা শেষ করা দুটাই হওয়া উচিত আসলে টেক্সট বই কেন্দ্রিক। আসলে এটাই হচ্ছে আমাদের সবারই আহ মাথায় রাখতে হবে। আপু আপনি স্কুল অফ এক্সিলেন্সের সাথে জয়েন হন প্লিজ। আচ্ছা একজন বলছে। আচ্ছা ভাইয়া অ্যানালজি কি বি ইউনিটের জন্য, প্লিজ প্লিজ বলেন। আচ্ছা অ্যানালজি কি বি ইউনিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ? মিস্টার কাছে জানতে চাচ্ছি অ্যানালজিটা কি বি ইউনিটের জন্য গুরুত্বপূর্ণ কিনা। এটা তানজিয়া ভালো বলতে পারবে, এটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে স্পেশালি আসে, আচ্ছা সাধারণত তানজিয়ার, ঢাবি যেহেতু টাবি তানজিয়া থেকে আসে স্বপ্নের না। বিশ্ববিদ্যালয়ে, তানজিয়া হ্যাঁ, অ্যানালজিটা কতটা গুরুত্বপূর্ণ? অ্যানালজিটা ইম্পর্টেন্ট। বি ইউনিটে কম আসে যদিও ডি ইউনিটে অনেক বেশি আসে। আচ্ছা একজন বলছে কোচিং বই ইডিয়মস, ইডিয়মস তো আছে দেখবার প্রত্যেকটা টপিকের শেষে ভোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিম বা ইডিয়মস এন্ড ফ্রেজ, দেন দেখবো ওনার সাবস্টিটিউশন, এগুলার কিছু প্র্যাকটিস থাকে, ওই প্র্যাকটিস গুলা করলেই মোটামুটি হয়ে যায়। আচ্ছা তো তানজিয়া আর আর তানজিয়ার কাছে জানতে চাচ্ছি তোমার সর্বশেষ পরামর্শটা কি দিবা আসলে জুনিয়রদের প্রতি। মানে ধরো যে একজন স্টুডেন্ট খুবই ইন্টেন্স লেভেলের, মানে ধরো যায় কিছুই পারে না, মানে রিটেনটা মাত্র লেখা শুরু করবে এবং সে চান্স পেতে চায়, তার আসলে কিভাবে শুরু করা উচিত এই রিটেন বিষয়টা? প্রথমত ওই রিডিং এর হ্যাবিটটা ডেভেলপ করতে হবে, সেটা ইএফটি হোক বা নন একাডেমিক বই হোক। ইএফটি তুমি যদি পড়ো বেশি বেশি দেখবা যে আস্তে আস্তে তোমার রিটেনটাও সহজ হয়ে যাবে। রিটেন লেখাটা যেহেতু একে হেল্প হবে তোমার সেন্টেন্স স্ট্রাকচার গুলা বিল্ড করতে, আবার কন্টেন্ট নিয়েও তুমি ধারণা পেয়ে যাবা কি কি আসতে পারে রিটেনে। তাই বলবো যে ইএফটি কে ফোকাস করে পড়ো, পড়তে পড়তে লেখার অভ্যাসটা চলে আসবে। আর বেশি বেশি প্র্যাকটিস করবা। আচ্ছা তানজিয়ার কাছে আরেকটা প্রশ্ন, যে আপু রিটেন আমরা যখন লিখি একটা প্যারাগ্রাফ লিখি বা একটা সেন্টেন্স মেকিং করি, তো সেগুলোর ভিতরে যে ইডিয়মস এন্ড ফ্রেজের ব্যবহার করাটা কি ঠিক হবে কি হবে না, মানে এগুলো ব্যবহার করলে কি আমাদের মার্কস বেশি দিবে কিনা? আমি এটা রেকমেন্ড করবো না, আমার মনে হয় না ফ্রেজেস এন্ড ইডিয়মস ইউজ করা উচিত হবে। প্যারাগ্রাফে তো মোটেই না। আর সেন্টেন্স মেকিং এসবেও অ্যাভয়েড করাই উচিত। আচ্ছা তার মানে তোমার ভাষ্য মতে হচ্ছে ইডিয়মস এবং ফ্রেজগুলো অ্যাভয়েড করা উচিত, এবং আমাদের ভাষ্য মতেও, কারণ আমি যেহেতু ইংলিশ ডিপার্টমেন্টে আছি আমাদের একটা কোর্স আছে মানে একাডেমিক রাইটিং এর উপর। তো সেখানে বিষয়টা হচ্ছে ইনফর্মাল লেটার আর ফর্মাল, মানে ফর্মাল ওয়ার্ড আর ইনফর্মাল ওয়ার্ডের একটা ব্যবহারের একটা বিষয় আছে। তো তুমি যখন একটা ইডিয়মস এন্ড ফ্রেজগুলো ইউজ করতেছো বা ফ্রেজাল ভার্বগুলো ইউজ করতেছো, এগুলা কিন্তু আসলে কোনো ফর্মাল ওয়ার্ড না, সবকিছু ইনফর্মাল ওয়ার্ড। তো চেষ্টা করবা যে যখন একটা প্যারাগ্রাফ লিখবা বা একটা সেন্টেন্স মেকিং করবা, এই ইডিয়মস এন্ড ফ্রেজ বা ফ্রেজাল ভার্ব এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য। কারণ যেহেতু খাতা দেখবে তোমার ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষকেরা, তো তারা কিন্তু এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল রাখে। আচ্ছা আমি মোটামুটি পারি সেন্টেন্স মেকিং এন্ড আদার্স, আমার প্রতিদিন কিভাবে প্র্যাকটিস করা উচিত রিটেনের জন্য? আচ্ছা মিফতার কাছে জানতে চাচ্ছি মানে প্রতিদিন সে কিভাবে প্র্যাকটিস করতে পারে। সে মোটামুটি সেন্টেন্স মেকিং এন্ড আদার্স পারে, এবং সে কিভাবে প্র্যাকটিস করতে পারে, মানে প্র্যাকটিস করাটা কোথা থেকে কিভাবে প্রতিদিন করবে? অ্যাটলিস্ট 10টা সেন্টেন্স লিখবে। প্রথমে লেখার পর আবার চেক করবে যে এই সেন্টেন্স গুলোকে আরো কিভাবে রিফাইন করা যায়, কোনো ফ্রেজ অ্যাড মানে ফ্রেজ অ্যাড করে বা ক্লজ অ্যাড করে, বা সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স করা যায় বা মডিফায়ার কানেক্ট করা যায় কিনা। আর প্যারাগ্রাফের ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় টাইম ধরে ব্রেনস্টর্মিং করে 20 মিনিটের মধ্যেই, 20 মিনিট না 10 মিনিটের মধ্যে প্যারাগ্রাফটা লেখার চেষ্টা করি। এই ধর টাইম ধরে ধরে প্র্যাকটিস করলে কিন্তু অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা আর তোমার কাছে জানতে চাচ্ছি আরেকজন প্রশ্ন করছে হচ্ছে আমাদের অনলাইন ক্লাসে যে লেকচার শিট দেয়, আসলে ওগুলো কতটুকু মূল্যায়ন করা জরুরি, মানে আমাদের লেকচার শিটে যে পিডিএফটা দেওয়া হয়, আমরাও পড়েছি তুমিও পড়ছো তানজিয়াও পড়ছে, এটাকে কতটুকু মূল্যায়ন করা জরুরি তোমার মতে? আমি তো ফুললি অনলাইন লেকচার শিটের উপরে ডিপেন্ডেন্ট ছিলাম, মানে আমার পুরো প্রস্তুতিটাই তো হচ্ছে এসওই সাথে ছিল, এবং ওখানে ক্লাস শেষে যে স্লাইডটা দেওয়া হতো আর তারপর মেমোরাইজিং এর যে পার্ট গুলো দেওয়া হতো সেগুলো করেই তো অ্যাডমিশন টেস্ট গুলোতে
বসেছি। তো আমার কাছে মনে হয় এটাকে গুরুত্ব দেওয়া উচিত। আমি আলাদা কোনো এক্সট্রা বই সেভাবে গুরুত্ব দিই পড়ি নাই বলতে গেলে। আচ্ছা, ধন্যবাদ তোমাদের দুজনকেই। তো সর্বশেষ যে কথাগুলো আসলে ওরাও বলতিছে, আমিও বলি, বা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে ইংলিশ রিটেনে খুব ভালো মার্কস পেয়েছে, ভালো মার্কস পেয়ে চান্স পেয়েছে, তাদেরও আসলে সেম কথাই, যে আসলে আমাদের রিটেনের জন্য আমরা বাজারের অনেক বই কিনি বা অনেক বই ক্রয় করার চেষ্টা করি, আসলে আলটিমেটলি কিন্তু এটা আমাদের আসলে কোনো ফলপ্রসূ বা কোনো লাভ দেয় না। কেন দেয় না? কারণ আমাদের আসলে সব কিছু টেক্সট বই থেকে আসে। মানে তুমি যদি প্রশ্ন করো আসলে আমি কি পড়বো, তিনটা প্রশ্নেরই উত্তর তুমি টেক্সট বই পড়ো, টেক্সট বই পড়ো এবং টেক্সট বই পড়ো। টেক্সট বইয়ের প্রত্যেকটা লেসনে দেখো, প্রত্যেকটা ইউনিটেরই কিন্তু কাইন্ড অফ প্যারাগ্রাফ লেখা আছে। লাইক অ্যাডোলেসেন্ট ইউনিটটা আছে, সেখান থেকে কিন্তু একটা প্যারাগ্রাফ ইজিলি আসতে পারে, তাই না? লাইক তোমাদের ফক মিউজিক থাকতে পারে, আর্ট অ্যান্ড ক্রাফটস, যদিও ওগুলো শর্ট সিলেবাসের বাইরে। তো চেষ্টা করবা যে ইউনিট কেন্দ্রিক যে ইউনিটের যে শিরোনামগুলো থাকে বা লেসনের যে শিরোনামগুলো থাকে, সেই শিরোনাম অনুযায়ী প্রতিদিন কিছু প্যারাগ্রাফগুলো প্র্যাকটিস করার জন্য। এবং তুমি যখন টেক্সট বইয়ের একটা করে ইউনিট পড়তিছো, তখন চেষ্টা করবা যে ওই ইউনিটটার যে সকল ওয়ার্ডগুলো তোমার কাছে অজানা বা যে সকল ওয়ার্ডগুলো তোমার কাছে মনে হচ্ছে যে গুরুত্বপূর্ণ, সেই ওয়ার্ডগুলো দিয়ে একটু সেন্টেন্স মেক করার চেষ্টা করবা। আর আরেকটা বিষয় যে যেটা সবাই বলে যে রিডিং করার জন্য, তো রিডিং পড়ার জন্য তানজিয়া যেমন প্রচুর গল্পের বই পড়ছে, সে আলাদা কোনো কিছু প্র্যাকটিস করে না, তার জন্য কিন্তু তার মার্কসটা কিন্তু অনেক হাই হয়েছে। তো তোমরা যদি গল্পের বই পড়ার অভ্যাসটা না থাকে, তোমরা ইংরেজি পত্রিকা পড়তে পারো। এবং গল্পের বই পড়ো বা পত্রিকা পড়ো, পড়ার সময় দেখবা অনেক ওয়ার্ড তোমার কাছে অজানা লাগবে, তুমি প্রথম প্রথম পড়তে গেলে তুমি কিচ্ছু বুঝবা না, বাক্যের অর্থ ধরতে পারবা না। তো তখন চেষ্টা করবা যেন তোমার, আমাদের সবার তো হাতে ফোন আছে, তোমার ডিকশনারি থেকে ওয়ার্ডগুলো একটু সার্চ দিয়ে বের করার চেষ্টা করবা। তাহলে দেখবা তোমাদের আসলে রিটেন প্রস্তুতিটা খুব ভালো হবে। তো তানজিয়া এবং আম, মিফতাকে দুজনকে ধন্যবাদ। তোমার মিফতার কাছে সর্বশেষ প্রশ্ন, অফলাইন এক্সাম দেওয়াটা কি জরুরি কিনা? অফলাইন এক্সাম, আমি যেটা বলবো, আমি নিজে অফলাইন এক্সাম 2-3টা দিয়েছিলাম। আর যদি কারো এক্সাম ভীতি থাকে যে সে প্যানিক করে কিংবা টাইম মেনটেন করতে পারছে না, তার ক্ষেত্রে বলবো অফলাইন এক্সাম দেওয়া উচিত। আর যদি কেউ কনফিডেন্ট থাকে যে আমার অনলাইনে এক্সাম দিয়ে হয়ে যাচ্ছে বা আমি নিজে নিজের টাইমের প্রতি স্ট্রিক্ট থাকতে পারছি বা মেনটেন করতে পারছি, তাহলে হচ্ছে অফলাইনে দরকার নেই। এটা ব্যক্তিভেদে ডিপেন্ড করছে। আমি 2-3টা মডেল টেস্ট দিয়েছিলাম শেষের দিকে অফলাইনে। তা ঠিক আছে, ধন্যবাদ তানজিয়া এবং মিফতাকে, তোমাদের দুজনের জন্য শুভকামনা রইলো। এবং আশা করি তোমরা যে পরামর্শ দিলা, সে পরামর্শ মেনে তোমাদের জুনিয়ররা তোমাদের তোমাদের ক্যাম্পাসে আগমন ঘটবে এবং তোমাদের জুনিয়ররা তোমাদের কথা শুনে রিটেনটা তারা ডেভেলপ করতে পারবে। তো এই সেশনে তোমাদের যে উপদেশগুলো দেওয়া হইলো রিটেনের জন্য, তোমরা আশা করি সেই জিনিসগুলো পালন করবা। এবং আর যদি কোনো সমস্যা থাকে, তোমরা যারা পেইড ব্যাচের কোর্সে আছো তাদের জন্য তো ডাউট সলভ সেকশন বা অন্যান্য সেকশন রয়েছেই। তো সর্বশেষ সকলের জন্য শুভকামনা রইলো, দোয়া রইলো। এবং তানজিয়া মিফতাকে অসংখ্য ধন্যবাদ এত রাতে জয়েন করার জন্য। এবং মিফতা তো অলরেডি মরি পাটির মতো একটা অবস্থায় আছে, সে খেলা দেখতে বসছিল, শুরু করার আগে বলতেছিল তাড়াতাড়ি শেষ করতে, সে খেলা দেখবে। তো মিফতাকে আমরা এখন, মিফতাকেও ছুটি দিচ্ছি, তানজিয়াকেও ছুটি দিচ্ছি, এখন আমিও নিজেও খেলা দেখতে যাব, দেখি খেলার কি অবস্থা। তো সকলের জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।